আসসালামু আলাইকুম। কিছুদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার ক্লাসগুলো শুরু করব। তো আমাদের আজকের ক্লাসটা হলো অ্যালগরিদম 4 এর উপর। তো সবাই ভিডিওটা ক্লিয়ার দেখছেন কিনা একটু জানাবেন। ভিডিও এবং সাউন্ড দুটো জিনিস ক্লিয়ার কিনা একটু জানাবেন, তাহলে আমার ক্লাস নিতে সুবিধা হবে। মাঝে একটু জানাবেন প্লিজ। ভিডিও এবং শব্দ দুটো জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব আজকে। ওকে না? ভেরি গুড, ভেরি গুড। সো আজকে আমাদের পড়ানোর কথা হলো অ্যালগরিদম। সো অ্যালগরিদমের আজকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা হলো ডাইনামিক প্রোগ্রামিং। আজকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, এবং ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে মোটামুটি ভালো আলোচনা করব আর কি। হ্যাঁ, তো সবাই এই পর্যন্ত একটু দেখতে থাকেন। সো যদি আমরা শুরু করতে যাই, তাহলে আমরা প্রথমে ডাইনামিক প্রোগ্রামিং কী জিনিস সেগুলো থেকে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। ডিফারেন্ট কী জিনিস, দুইটা জিনিসের মধ্যে, এবং দুটা জিনিসের মধ্যে আসলে কী কী জিনিসগুলো আছে সব জিনিসগুলো পড়াবো, কিছু অ্যালগোরিদম দেখাবো, এবং ফাইনালি আমরা অ্যালগোরিদমের মেবি আজকেই শেষ ক্লাস হবে, অথবা আরেকটা ক্লাস নিতেও পারি, ডিপেন্ডস। হ্যাঁ, সেটা ডিপেন্ডস করবে। সো উত্তম কুমার, হাউ আর ইউ? হ্যাঁ, আমি ভালো আছি। একটু খুবই অসুস্থ ছিলাম 2-3 দিন। প্রেশারের কারণে মাথা ব্যথা শুরু হয়েছে, যে ভালো হচ্ছিল না আর কি। সো সাফারিং 2 days, তো না ওকে। বাই দ্য ওয়ে, তো আমরা যদি ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই কিছু জিনিস আলোচনা করতে হবে। হ্যাঁ, সেটা কি জিনিস? সেটা হলো, হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, হ্যাঁ, সব নিয়েই বলবো, আগে একটু ক্লাসটা করে নিই। সো ডাইনামিক প্রোগ্রাম হলো কি জিনিস? এটা হলো সিমিলার টু ডিভাইড অ্যান্ড কনকার। ডিভাইড অ্যান্ড কনকারের মতো সিমিলার, বাট একটু একটু ইয়ে আছে। ডিভাইড অ্যান্ড কনকারের মতো সিমিলার। আর সেটা হলো, ডিভাইড অ্যান্ড কনকারে আমরা কি করি একটু খেয়াল করব। আমরা ডিভাইড অ্যান্ড কনকারে আমরা প্রবলেমটাকে ভাগ করি, ছোট ছোট খণ্ডে ভাগ করি, এবং ওই ছোট ছোট খণ্ডগুলোকে নিজেদের মতো রিকার্সিভলি সলভ করি। ঠিক আছে, সলভ করি। কিন্তু ডিভাইড অ্যান্ড কনকারে সেটা সলভ করলেও আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ে সেটা ইন্ডিপেন্ডেন্টলি সলভ করি না। সো প্রথম ডিফারেন্সটা কি, প্রথম ডিফারেন্ট এবং মিলটা কি সেটা যদি আমরা বলতে যাই, তাহলে আমি বলবো কি, প্রথম মিলটা হলো ডিভাইড অ্যান্ড কনকারেও আমরা 2 ভাগ করি, ডাইনামিক প্রোগ্রামিংয়েও আমরা জিনিসটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করি, বা অর্ধেক অর্ধেক করে ভাগ করি, বা ডিভাইড করি। আর অমিলটা হলো, ডাইনামিক প্রোগ্রামিংয়ে আমরা জিনিসটাকে ওই যেই খণ্ডগুলোকে ভাগ করেছি সেগুলোকে নিজেদের মতো করে করে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করি, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংয়ে সেই জিনিসটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি সলভ করি না। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা এই জিনিসটা কি? হ্যাঁ, সো এই জিনিসটা হলো যে, রিমেম্বার, এই জিনিসটা হলো ডাইনামিক প্রোগ্রামিংয়ে আমরা কি করি, যে ওই যে রেজাল্টটা, ছোট ছোট খণ্ডগুলোর যে রেজাল্টটা পাইছি সেটা আমরা স্মরণ রাখি, বা রিমেম্বার, মনে রাখি। কেন মনে রাখি? যাতে পরবর্তীতে সেটাকে কাজে লাগানো যায়, সেটা যাতে পরবর্তীতে সেটা কাজে লাগানো যায়। কিন্তু কিন্তু আমরা ডিভাইড অ্যান্ড কনকারে সেটা মনে রাখি না, অর্থাৎ যা আসছে সেটার উপরেই কাজ করি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। সো ডাইনামিক অ্যালগরিদম কিসের জন্য ইউজ হয়? অপটিমাইজেশন করার জন্য। অপটিমাইজেশন, যেটা আমরা গ্রিডি অ্যালগরিদমের 3 নম্বর ক্লাসে, যেটা আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে আমরা
শিখছিলাম। হ্যাঁ, আচ্ছা। সো আরেকটা জিনিস হলো ডাইনামিক অ্যালগোরিদম ইউজড মেমোইজেশন। মেমোইজেশন জিনিসটা কি? মেমোইজেশন জিনিসটা হলো মনে রাখা বা স্মরণ রাখা। কেন মনে রাখে? কারণ যাতে পরবর্তীতে ব্যাপারটাকে মানে ইউজ করা যায় বা অ্যাপ্লাই করা যায়। তাতে কি সুবিধা হয়? তাতে ডিভাইড অ্যান্ড কনকার থেকে একটু বেশি সুবিধা হয়। ধরেন আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম যে আমি দেখতে পাচ্ছি ইসরাত মৌরি। হ্যাঁ, মৌরিকে বললাম তোমার মধ্যে একটা ক্যালকুলেটর আছে কিন্তু তুমি সেভ রাখবা। কেমন কেমন সেভ রাখবা? মৌরি কী করলো, 100 × 50 গুণ করলো, গুণ করে সেই সেই রেজাল্টটা খাতায় লিখে রাখলো। আর উত্তম কুমার হলেও লেখলো না। এখন পরের বার আমি মৌরিকে গুণ করতে দিলাম 100 × 20, সে 100 × 20 আবার গুণ করলো, গুণ করলে খাতায় রেখে রাখলো। উত্তম কুমার সেটা লিখে রাখলো না, জাস্ট রেজাল্টটা বের করলো। 3 নম্বর টাইমে এসে মৌরিকে আবার বললাম তুমি 100 × 50 গুণ করো। মৌরি তখন কি করলো? গুণ আর করলো না, ওই যে পূর্বে যে রেজাল্টটা বেরিয়েছে 100 × 50 সেটা সাথে সাথে লিখে ফেললো। কিন্তু উত্তম কুমার তো লিখে নাই, সে কি করলো? সে আবার 100 × 50 গুণ করলো। তাইলে এখানে কারটা বেশি সুবিধা, উত্তম কুমার নাকি মৌরি? অবশ্যই মৌরি। কেন? কারণ মৌরি প্রিভিয়াস রেজাল্টগুলোকে সে স্মরণ রাখছে বা মনে রাখছে। ফলে পরবর্তী স্টেপে যখন প্রিভিয়াস জিনিসগুলো কাজে লাগছে তখন সেই জিনিসটাকে সে ইজিলি ক্যালকুলেশন ছাড়াই ইউজ করতে পারতেছে। তো এই যে ফ্যাক্টরটা, সে যে ক্যালকুলেশন ছাড়া জিনিসটাকে ব্যবহার করতে পারতেছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং। সো আমি যদি খুব ছোট করে ডাইনামিক প্রোগ্রামটাকে বলি, হ্যাঁ, তো ছোটো করে যদি বলি সেটা হলো ডাইনামিক প্রোগ্রামিং ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস ইউজ করে করতে পারে। ডাইনামিক প্রোগ্রামিং অনেকটা ডিভাইড অ্যান্ড কনকারের মতো কাজ করে। ডাইনামিক প্রোগ্রামিং অপটিমাইজেশনে ব্যবহার করা হয়, কিন্তু ডিফারেন্টটা হলো ডাইনামিক প্রোগ্রামিং তার আগের স্টেপগুলোকে স্মরণ রাখে বা মনে রাখে। ফলে সে সহজেই সেই জিনিসটা কে ব্যবহার করতে পারে, পরবর্তীতে ব্যবহার করতে পারে। ফলে ওই জিনিসগুলো নিয়ে আর কাজ করতে লাগে না। সো আমরা যে শর্টকাটে লিখি যে ডাইনামিক প্রোগ্রামিং, ডাইনামিক প্রোগ্রামিং ক্যান বি ইউজড, আজকে আমরা অনেক জিনিস পড়াবো যেগুলো এমসিকিউতে আসবে। ক্যান বি ইউজড বোথ টপ ডাউন অ্যান্ড বটম আপ ম্যানার। টপ ডাউন অ্যান্ড বটম আপ ম্যানার। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, সেটা হলো ডাইনামিক প্রোগ্রামিং অ্যান্ড ডিভাইড অ্যান্ড কনকারের পার্থক্যটা অনেক জায়গায় আসছে। লাস্ট বুয়েট পরীক্ষায় আসছিল, সম্ভবত কম্পিউটার কাউন্সিলের পরীক্ষায় স্টুডেন্ট প্রোগ্রামারে আসছিল। হ্যাঁ, আচ্ছা। সো আরেকটা ডিফারেন্ট আছে, মেইন ডিফারেন্ট, যেটা গ্রিডির সাথে ডিফারেন্ট। আমরা লাস্ট 3 নম্বর ক্লাসে দেখেছিলাম যে গ্রিডি মেথড মেথড টেক্স ডিসিশন ওয়ান টাইম। মানে গ্রিডি মেথড সামনে যে যাবে, প্রিন্স অ্যালগরিদম বা পুশকাল অ্যালগরিদম, সে যে সামনে যাবে সেটা একবার সিদ্ধান্ত নেয়, মানে একবার সিদ্ধান্ত নিয়েই সে সামনে চলে যায়, তার একবারের সিদ্ধান্ত হইতেই সে কাজ কাজ হয়ে যায় আর কি। বাট আনলাইক ডাইনামিক প্রোগ্রামিংটা কী করে, আমি ছোট করে লিখি, ডাইনামিক প্রোগ্রামিং টেক্স ডিসিশন ইন এভরি স্টেজ, ইন এভরি স্টেজ, সে এভরি স্টেজ মানে প্রতিটা স্টেজেই সে কী করে সিদ্ধান্ত নেয় যে সে কী কাজ করবে বা কী কাজ করবে না। এই ব্যাপারগুলো কী করে ডাইনামিক প্রোগ্রামিং প্রতিটা স্টেজেই সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা কী বুঝলাম এখান থেকে? আমরা বুঝলাম যে আমি যদি আবার শর্টকাটলি বলি যে গ্রিডি অ্যালগরিদম কী করে, তার সামনে একটা জিনিস আসছে, সেটা নিয়ে একটা একটা সিদ্ধান্ত নিয়ে সে চলে যায়। হ্যাঁ, বাট ডাইনামিক প্রোগ্রামিং কী করে, প্রতিটা স্টেজে স্টেজে সিদ্ধান্ত নেয়, সে কি যাবে না যাবে না, সে কাজটা করবে না করবে না, এরকম করে সিদ্ধান্ত নেয়। ডিভাইড অ্যান্ড কনকার কী করে, অর্ধেক অর্ধেক করে প্রতিটি স্টেপকে আলাদা আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করে দুইটাকে একসাথে মিলে কাজ করে ফেলে। বাট ডাইনামিক প্রোগ্রামিং কী করে, প্রতিটা স্টেপে কাজ করার সময় সে সেটাকে স্মরণ রাখে, মৌরির মতো সে মনে রাখে। তখন কী হয়, পরবর্তীতে যখন ওই পিছনের জিনিসটা কাজে লাগছে সেটাকে সে ব্যবহার করে ফেলে, তখন তার কমপ্লেক্সিটিটা কমে যায়। ঠিক আছে, এই হলো তাদের মধ্যে মিল এবং অমিল। সো আমরা কি বুঝলাম এভরিবডি? সবার কাছে অ্যান্সার চাচ্ছি, আমরা কি বুঝলাম জিনিসটা যে কীভাবে কাজ করে ডাইনামিক প্রোগ্রামিং বা এটা কিভাবে কাজ করে? আমি কিন্তু ডিটেলস দেখাবো যে কিভাবে কাজ করে সেটা দেখাবো, কিন্তু থিওরিটিক্যালি আমি যেটা বুঝছি সেটাকে আমরা যেটা বললাম সেটাকে আমরা বুঝছি কি না? সবাই একটু কমেন্ট করেন যে
আমরা বুঝেছি কিনা, যদি বুঝি দেন আমরা আরেকটা জিনিস দেখব। হ্যাঁ, এ পর্যন্ত বুঝছি না, ক্লিয়ার হয়েছি না? ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমি যাদেরকে ডেলি কমেন্ট করতে দেখি তারাই কমেন্ট করে, কিন্তু যারা আসলে বাকি যারা ক্লাস দেখছেন, অনেকেই তো দেখছেন, একটু কমেন্ট করেন। আজকের ক্লাসগুলো মানে অ্যালগোরিদম এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, সো এই প্রশ্নটা আমাদের পরীক্ষা আসছিল যে ডিভাইড অ্যান্ড কনকার মেথড আর ডাইনামিক প্রোগ্রামিংয়ের মধ্যে ডিফারেন্ট। দেখেন ডিভাইড কী করে। হ্যাঁ, সাকিব আমি আবার বলবো, ইট ডিলস 3 স্টেপ। ডিভাইড কী করে, ডিভাইড করে, কনকার করে এবং সকলগুলোকে একসাথে করে ফেলে, একসাথে করে ডিভাইড অ্যান্ড কনকার মেথড। কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং কী করে, ক্যারেক্টার স্ট্রাকচার অপটিমাল সলিউশন বের করে, ডিফাইন দ্য ভ্যালু অফ অপটিমাল ভ্যালু বের করে, অ্যান্ড এটা সলিউশন কি বটম আপ সলিউশন ম্যানার করে। বটম আপ আর টপ ডাউন কি, এই জিনিসটা আমি একটু পরে আপনাদেরকে বলবো। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ আর বটম আপ অ্যাপ্রোচ এই জিনিসটা কি সেটা আমি একটু পরে আপনাদেরকে একটু বলবো। ধরেন আমরা যদি ফিবোনাকি সিরিজ 5 থেকে বের করা শুরু করি, তাইলে এটাকে আমরা বলবো টপ ডাউন অ্যাপ্রোচ। আর যদি আমি 0 0 0 1 যোগ করে 1 লিখি, 1 1 যোগ করে 2 লিখি, এভাবে যদি নিচ থেকে আস্তে আস্তে বাড়ি, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলবো বটম আপ অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের ডিভাইড অ্যান্ড কনকার। ডাইনামিক প্রোগ্রামিং ডিভাইড অ্যান্ড কনকার কী করে, রিকার্সিভলি কাজ করে। আমরা দেখেছি মার্জ শর্টে দেখেছি, বাইনারি সার্চে দেখেছি, এগুলোতে। হ্যাঁ, আর ডাইনামিক প্রোগ্রাম কি নন রিকার্সিভ মানে লিনিয়ার। তো রিকার্সিভ আর নন রিকার্সিভের মধ্যে কী একটা ডিফারেন্স যে আসে সেটা একটু পরে আমি আপনাদেরকে একটা মজা করে উদাহরণ যখন দেখাবো তখনই বুঝবেন। এটা হলো কি টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। মনে রাখবেন ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু টপ ডাউনও কাজ করতে পারে, বাট উই আর টেকিং ইট বটম আপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সাব প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, আর এটা হলো ইন্টারডিপেন্ডেন্ট মানে রেজাল্ট মনে রেখা কাজ করে, এভাবে কাজ করে আর কি। হ্যাঁ, সো এই যে পার্থক্য, এটা তো আমি বলছি, এখন যখন আমি করাবো তখন ফুল পার্থক্যটা আপনাদের মাথায় চলে আসবে আর কি, তখন আর আপনাদের কষ্ট করে মুখস্থ করা লাগবে না বা পড়া লাগবে না। আচ্ছা, সো যাই হোক, ডিফারেন্টটা একটু দেখে নিন। আমি পড়ানোর পর অবশ্য আপনাদের হয়তো আর ডিফারেন্টটা আপনারা নিজেরাই বুঝে যাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কী ছিল, নেক্সট স্লাইড হলো ডাইনামিক প্রোগ্রামিংয়ের উদাহরণগুলো। পরীক্ষায় প্রায় আসে উদাহরণ, আমি আবারও বলবো যে আমরা সবাই উদাহরণগুলো একটু ভালো করে দেখবো। অপটিমাল সলিউশনটা বুঝি নেই, হ্যাঁ এটা মনিরা বাঁধন আমি বুঝাবো। তো এটা হলো যে ডাইনামিক প্রোগ্রামিং কি 0 1 ন্যাপস্যাক প্রবলেম। আমরা শুধু ন্যাপস্যাক প্রবলেম মানে গ্রিডি অ্যালগরিদম, আর যদি 0 1 ন্যাপস্যাক আসে তার মানে হলো কি ডাইনামিক প্রোগ্রামিং। সো শুধু ন্যাপস্যাক প্রবলেম মানে হলো কি, শুধু ন্যাপস্যাক প্রবলেম মানে হলো আমার গ্রিডি অ্যালগোরিদম, গ্রিডি অ্যালগো। আর যদি শুধু 0 1 ন্যাপস্যাক আসে তাহলে আমরা বলবো ডাইনামিক প্রোগ্রামিং। তারপর অল পাথ শর্টেস্ট প্রবলেম। অল পাথ শর্টেস্ট প্রবলেম আসলে কি বলেন তো, পরীক্ষায় আসতে পারে ডিরেক্ট। এটার নাম হলো ফ্লোয়েড ওয়ালস মেথড। খুবই একটা মজার অ্যালগোরিদম। আমরা যদি নেক্সট ক্লাসে আবার অ্যালগোরিদমটা একটু পড়াই তাহলে আমি এই মেথডটা পড়াবো, তারপর আপনার বাসায় পড়ে নিন, খুবই সহজ। তা এই প্রবলেমটা হলো ফ্লোয়েড ওয়ালস মেথড, এটা হলো। তারপর আমরা জব শিডিউলিং পড়তে পারি, জব শিডিউলিং যেটা, তার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এই যে ব্যাপারগুলো আছে এগুলো হলো আমাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ের উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বারবার বকবক করে যাচ্ছি ডাইনামিক প্রোগ্রামিং এইটা, ডাইনামিক প্রোগ্রামিং সেইটা, ডাইনামিক প্রোগ্রামিং এভাবে কাজ করে। তো এভাবে যখন আমি বলবো তখন আপনাদের মাথায় আসলে থিওরিটিক্যালি ঢুকছে কিন্তু প্র্যাকটিক্যালি ঢুকে নেই। তাহলে আমি এখন আপনাদেরকে ফুল প্র্যাকটিক্যালি ঢুকাবো। সো মাথায় পুরো ফুল ঢুকাবো যে অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং কী জিনিস এবং কীভাবে কাজ করে। সেইটা ঢুকানোর আগে আমি আপনাকে একটা রিকার্সিভ প্রবলেম যেটা পরীক্ষায় আসে এমন একটা প্রবলেম পড়াবো। সেই প্রবলেমটা ডাইনামিক প্রবলেমেও আমি সলভ করবো। এখন করার পর দুইটা জিনিসকে যখন আমি কম্প্যারিজন করব তখন আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, সো একটু আগের প্রবলেমে আমরা কি শিখছি, আমরা শিখি নাই আসলে। আচ্ছা, যেটা আমরা শিখি নাই সেটাতে আসি। সেটা হলো যে ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো ফিবোনাক্কি নাম্বার। ফিবোনাক্কি বা নাচ্ছি যাই বলি না কেন, ফিবোনাচ্চি নাম্বার, এটা হলো ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা উদাহরণ। সো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, ইউজিং ডাইনামিক, তারপরে সলভ করা যায় ইউজিং রিকার্সিভ, আবার সলভ করা যায় ইউজিং
লিনিয়ার লিনিয়ার সো লিনিয়ার অ্যান্ড ডাইনামিক বোথ আর প্রায় কাছাকাছি একটা সলিউশন। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই প্রবলেমটা আমরা রিকার্সিভলি সলভ করে রিকার্সিভলি সলভ করলে কি ঘটে এবং মেমোরাইজেশন বা আগের স্টেপগুলো মনে রেখে যখন আমরা এটাকে ডাইনামিকলি সলভ করব তখন কি ঘটে, দুইটা ঘটনা আমি পাশাপাশি দেখাবো। তখন আপনারা পুরো ফুল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন যে এক্স্যাক্টলি ডাইনামিক প্রবলেম অ্যান্ড রিকার্সিভ প্রবলেমের মধ্যে ডিফারেন্টটা কোথায় বা কি ঘটে। হ্যাঁ, ওকে, বাই দ্য ওয়ে, সো আমি আগে কথা না বাড়িয়ে এখন কাজ করি। তো ফিবোনাক্কি, হ্যাঁ আচ্ছা নাম্বার, আচ্ছা। সো আমি যদি এটাকে এখন একটা অ্যালগোরিদম লিখি, আমি অ্যালগোরিদমটা এখানে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ফিবোনাক্কি নাম্বার অ্যালগোরিদমটা কি হবে, ইন্টিজার ফিব ইন্টিজার n ইফ n লেস দেন অর ইকুয়াল টু 1। যারা বুঝবেন না প্লিজ তারা এখন থেকে প্রশ্ন করা শুরু করুন, আদারওয়াইজ কিন্তু না বুঝেই থাকবেন। এবং আমি এখন যেটা পড়াচ্ছি ফিবোনাক্কি নাম্বার রিকার্সিভলি অনেকবার আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন পরীক্ষা দেই না, সোনালী ব্যাংকের আইটি অফিসারে যখন আমি পরীক্ষা দিই তখন সি প্রোগ্রামিংয়ে আমাকে এটা সলভ করতে দিছিল ফিবোনাক্কি নাম্বার। সো প্লিজ আপনারা একটু না বুঝলে আমাকে বলবেন, হ্যাঁ আচ্ছা, না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, সো ফিবোনাক্কি নাম্বারের কাহিনী হলো আমার এইটা। আচ্ছা, তো আমরা কি পড়ছিলাম রে ভাই, আমরা এরকম দুইটা রিকার্সিভলি যখন কল করে দুইটা ফাংশন আমরা দেখছিলাম না, দুইটা ফাংশন যখন রিকার্সিভলি কল করে তখন তো আমরা দেখছিলাম না। আমি এটা আরেকটু ক্লিয়ার করে লিখি যাতে আমাদের জায়গাটা কম লাগে। আচ্ছা, তো ফিবোনাক্কি নাম্বার বা রিকার্সিভলি যখন আমরা কল করি তখন কি ঘটে যে এই পার্টটুকু পুরা কাহিনী শেষ করে এই পার্টে যাইতে পারে, অথবা আমরা যদি এই পার্টটুকু আগে করি তাহলে এই পার্টটুকুতে পরে যাবো এভাবে। তাহলে এইটার যদি আমি একটা ট্রি ভিউ সাজাই যে কিভাবে কাজ করে, হ্যাঁ সেভাবে যদি সাজাই, অর্থাৎ আমি যদি বলি যে কল করো ফিব 5 দিয়ে, তখন আমার জিনিসটা কি করবে, এই 5টা এখানে চলে আসবে, আসার পর দেখলো 5 লেস দেন অর ইকুয়াল টু 1 মিথ্যা, তখন সে এখানে ঢুকে ফাংশনটা কীভাবে কল করবে সেটার আমি একটা ট্রি ভিউ আউট করি। তো ট্রি ভিউ আউট করলে আমার কী হবে যে ফিব 5 আর এখানে আমি যদি ট্রি ভিউ আউট করি তাহলে এটা হবে ফিব 3 আর এই ট্রি ভিউটা হবে আমার ফিব 4। আচ্ছা, সো এই পর্যন্ত কেউ বুঝছেন কি না, এতটুকু জিনিস যদি আমাকে বলেন, আমি কলিংটাকে জাস্ট সাজাইছি, হ্যাঁ এই পর্যন্ত বলেন তো আমাকে যে আপনারা বুঝছেন কি না। আচ্ছা, এই পর্যন্ত আমাকে একটু সবাই বলেন যে আপনারা বুঝেছেন কি না। হ্যাঁ, এই যে আমি ফিব 4 পর্যন্ত লিখলাম, একদিকে ফিব 3 আরেকদিকে ফিব 4, এই দুইটা জিনিস কি আপনারা বুঝেছেন কি না একটু আমাকে বলবেন। ইয়েস, কেউ না বুঝলে আগে বলেন প্লিজ, কেউ যদি না বুঝে থাকেন তাহলে একটু আমাকে আগে বলবেন। হ্যাঁ হ্যাঁ, কেউ না বুঝেন, সবাই বুঝছেন না, ভ্যারি গুড। সো কেউ না বোঝার মতো কেউ নেই, ওকে ফাইন। সো এখন এই মেথডটা তো কল শেষ করে এটাতে যাবে তাই না। আচ্ছা, এমডি ফুয়াদ বলছে আবার বোঝানোর জন্য, এমডি ফুয়াদ আপনি একটু ভালো করে বুঝেন ভাই। ফিব 5 দিয়ে যদি আমি কল করি এই ফাংশনটাকে, মানে এই মেথডটাকে যদি কল করি তাহলে সে কি করে, এখানে এসে এখানে ফিব 5 দিয়ে কল দিবে, ফিব 5 এখানে ফলস পাবে এতটুকু অংশ, তখন সে রিটার্নে চলে যাবে। রিটার্নে যাইয়া কি করবে, রিটার্নে যায় দুইটা অংশে ভাগ হবে না ব্যাপারটা, রিটার্নে এরকম না, রিটার্ন মানে আমি রিটার্ন অংশটা লিখতেছি ফিব n-2 মানে 5 - 2 প্লাস ফিব 5 - 1, তার মানে এটা কি হবে, এই অংশটা হবে ফিব 3 আর এই অংশটা হবে ফিব 4। তাহলে ফিব 5 দিয়ে যখন কল করছি তখন একটা পার্ট আমার হয়েছে কি ফিব 3 আর একটা পার্ট হয়েছে কি ফিব 4, যেটাকে আমি ফিব 5 এটা দিয়ে কল করার পরে আমি একটা পার্ট পাইছি ফিব 3 আর একটা পার্ট পাইছি আর একটা মানে জিনিস পাইছি ফিব 4। এখন দুইটা জিনিস যখন স্টেকে রাখলো তখন কি ফিব 3 আবার কল করবে না নিজে,
ফিব থ্রি তো আবার নিজে কল করবে। সো দুইটাকে একসাথে আমি যেহেতু কম্পিউটার যেহেতু করতে পারবে, কিন্তু আমরা তো পারবো না, সেজন্য আমরা ফিব থ্রিটাকে শেষ করে ফিব ফাইভে সাজাই। তাহলে ফিব থ্রি দিয়ে যখন কল হবে সে আবার দুইটা ভাগ হয়ে যাবে। দুইটা ভাগ কি কি হবে? ফিব ওয়ান, ফিব ওয়ান, আর এটা কি হবে যে ফিব টু হবে। তারপর ফিব টু আবার কি হবে? ফিব টু তো প্রথমটার সাথে ফলস হয় নাই, না হওয়ার পরে এটা হয়ে যাবে আমার কত? ফিব জিরো, আর এটা হবে আমার কত? ফিব ওয়ান। এখন দেখেন ফিব ওয়ান যখন আসবে তখন তো এই কন্ডিশনটা রাইট হয়ে যাবে, ইফ কন্ডিশনটা আমার রাইট হয়ে যাবে। ইফ কন্ডিশন যখন রাইট হবে তখন লেখা আছে কি এন লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, দেন রিটার্ন এন। তাহলে কি ফিব ওয়ান, তাহলে ওয়ান লেস দেন অর ইকুয়াল টু ওয়ান কথা সত্য, রিটার্ন ওয়ান। তার মানে এটার মান আমি কত পাইলাম? এটার মান পাইলাম এক। আবার ফিব জিরো যখন আসলো তখন কি হয়ে গেল? ফিব জিরো, জিরো লেস দেন অর ইকুয়াল টু ওয়ান মানে সত্য, রিটার্ন জিরো। তার মানে জিরোর মান হয়ে গেল আমার জিরো। বুঝছেন কিন্তু? হ্যাঁ, না বুঝলে কিন্তু হবে না। ফিব ওয়ানের মান আমরা জানি অলরেডি ওয়ান। আচ্ছা, এবার এটাকে শেষ করি, দেন আমরা ওটা ক্যালকুলেশন করব। তাহলে ফিব ফোরে আসলে এখানে আমার কি হবে? যে ফিব টু, আর এটাতে আমি পাবো আবার ফিব থ্রি। ফিব টু মানে কি? ফিব জিরো, আর এটাতে পাবো কত? ফিব ওয়ান। আচ্ছা, আর ফিব থ্রিতে গেলে আমি পাবো কি? ফিব ওয়ান, আর এটা আবার আমার ফিব টু। ফিব টু মানে কি? ফিব জিরো, আর হলো ফিব ওয়ান। এখন দেখেন তাহলে এইটা এই দুইটা যোগফলে তো আমার এটা, তাই না? তাহলে জিরো প্লাস ওয়ান মানে এটা মান পেলাম আমি ওয়ান। আবার এই দুইটা যোগফল মানে এটা একে একে যোগ করলে এটা পাবো কত? দুই। এইদিকে যদি আসি জিরো মানে জিরো, ওয়ান মানে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে এটা মান ওয়ান, এটা মান জিরো, এটা মান ওয়ান, জিরো ওয়ান যোগ করলে এটা মান কত পাবো? ওয়ান, আর ওয়ান মানে ওয়ান, একে একে যোগ করলে এটা মান পাবো টু, দুইয়ের একে যোগ করলে এটা মান পাবো থ্রি, আর এখানে আবার পাইছি টু, তাহলে তিন আর দুই যোগ করলে এটা মান পাবো আমি ফাইভ। আচ্ছা, এইবার আমাকে সবাই বলেন এই ট্রিবিউটা সবাই বুঝছেন কি না এটা বলেন। এই ট্রিবিউটা যদি সবাই বুঝেন দেন আমি সামনে আগাবো, না হলে ট্রিটা আবার বুঝাবো। ট্রিবিউটা সবাই বুঝছেন কি না সবাই আমাকে একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ, এই ট্রিবিউটা কেউ যদি না বুঝেন আমাকে একটু বলেন ট্রিবিউটা, হ্যাঁ কীভাবে করলাম। হুম, সবাই বুঝছি না? ওকে ফাইন, ভেরি গুড। এমডি ফুয়াদ, তাসনিম, সিএসসি, আপনারা বুঝছেন ভাই? হ্যাঁ, ওকে। সো এই ট্রিবিউটা হলো আমার এভাবে কাজ করলো। হ্যাঁ, ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝছে। তাইলে দেখেন আমি কি করলাম, এই যে জিরোর মান এটার মান করে করে আমি এখানে, আমরা তো ছোটোবেলায় শিখছি যে তাহলে আমরা কি যদি অ্যালগোরিদম আসে রিকারসিভ দুইটা ফাংশনকে যদি কল করে দেয় তাহলে আমরা কীভাবে করব? এরকম ট্রিবিউ করে আমরা চাইলে করে আসতে পারি পরীক্ষার খাতায়, তাই না? তারপর এখানে বেলুনই আমরা সরাসরি করতে পারি জিনিসটাকে। সো আমি এভাবে তার মানগুলি বসিয়ে বসিয়ে ফাইনালি ফাইভ পাইলাম। তাহলে এখানে আমার টোটাল কয়টা কল করা লাগছে একটু বুঝাই। গণি আমরা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, টোটাল টোটাল 15টা কল লাগছে, তাই না? এটা করার জন্য 15টা কল। এখন দেখেন এই যে জিনিসটা এটার নাম হলো রিকারসিভ অ্যালগরিদম। এটা আমি কীভাবে করছি? রিকারসিভ। আচ্ছা, এখন আপনারা বলেন তো ফিব থ্রি কি এখানেও ক্যালকুলেশন করছে, এখানেও ক্যালকুলেশন করছে, আর ফিব টু এখানেও ক্যালকুলেশন করছে, এখানেও ক্যালকুলেশন করছে, এখানেও ক্যালকুলেশন করছে। সববার কি এই ফিব টুটা কল করে করে নিজে নিজে কাজ করছে না? তার মানে এই জিনিসগুলো যদি কাজ না করতো, মানে এই জিনিসগুলো যদি আমরা মেমোরি স্মরণ রাখতাম যে ফিব টুর মান মানে এইটাই, সো তোমাকে আর এটা কল করার দরকার নাই, তাইলে কি আমাদের জন্য সুবিধা হতো না? সবাই বুঝছেন? তাহলে রিকার্সিভলি দেখেন এই কাজটা করার জন্য আমার 15টা কল লাগছে। ব্যাপারটা বুঝছেন? বুঝছেন সবাই যে এই যে জিনিসটা, এই জিনিসটা করার জন্য আমার 15টা কল লেগেছে। আচ্ছা, ফিবোনাক্কি জিনিসের জন্য, হ্যাঁ
আচ্ছা, বুঝছেন ভাই 15টা কল? আচ্ছা, তাইলে এই যে এটা টাইম কমপ্লেক্সিটি কত আমি মুখস্থ লিখছি, একটু পর আপনাদেরকে বাইর করে আমি শিখাবো। এটা টাইম কমপ্লেক্সিটি হলো 2 টু দি পাওয়ার n, টাইম কমপ্লেক্সিটি হলো 2 টু দি পাওয়ার n। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে 2 টু দি পাওয়ার n আসছে, বাট তার আগে আমি অন্য একটা জিনিস পড়াইনি। তাহলে আমরা দেখলাম যে এই যে ফিবোনাক্কি সেটা রিকার্সিভ ওয়েতে কল করে আমার টোটাল কল করা লাগছে 15টা, টোটাল কল করা লাগছে 15টা, যাতে আমার টাইম কমপ্লেক্সিটি আমি পেয়েছি কত, আমি টাইম কমপ্লেক্সিটি পেয়েছি 2 টু দি পাওয়ার n। এখন একটু যদি আমরা বুঝি, খুব সহজ করে যদি আরেকটা অপশনে বুঝি, তাইলে হ্যাঁ, এখন আমি এটাকে ডাইনামিক অ্যাপ্রোচে লিখবো। সবাই একটু খেয়াল করবেন এই প্রবলেমটার উপর, হাউ টু অ্যাপ্লাই ডাইনামিক প্রোগ্রামিং, মানে এই জিনিসটার উপর আমি এখন ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করব। তাহলে দেখেন কিভাবে করা যায়। সেজন্য আমি এই যে আমার রেজাল্টগুলো পেয়েছি এগুলোকে আমি একটু মুছে ফেলি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন এই জিনিসটাকে কীভাবে ডাইনামিকলি সলভ করা যায় সেইটা করার জন্য আমি একটা ফিক্স অ্যারে নেই। হ্যাঁ, অ্যারে, তাহলে আমার ভ্যালু কয়টা, আমার ভ্যালু হলো 5টা এখানে, তাই না, যেহেতু 5 পর্যন্ত ধরছি। তা আমি করে দিই, এটা একটা আমার এফ নামের একটা অ্যারে, যেটাতে আমি 5 ভ্যালু করে দিই, 0 1 2 3 4 5। আচ্ছা, 5, এখানে যেহেতু আমি 5 পর্যন্ত নিয়েছি, এখন ইনিশিয়ালি আমার কোনোটার মধ্যে রেজাল্ট নাই, তাহলে আমি দিয়ে দিই -1 -1 -1 -1 -1 -1, অর্থাৎ কোনো রেজাল্ট এখানে আমার নাই। এখন আমরা মেমোরাইজেশন করবো, মানে মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব, হ্যাঁ, সেটা যদি আমি এখন আপনাদেরকে বুঝাই তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, আমি যখন যার রেজাল্টটা আমি যখন পাবো, তার মধ্যে আমি যখন যার রেজাল্টটা পাবো তার মধ্যে সেই রেজাল্টটা আমি লিখে রাখবো, তখন আমি কি ফাইনালি যায় 5টা স্টেপের রেজাল্ট আমি পেয়ে যাব। হ্যাঁ, সো এটাই হলো আমার কাহিনী, যে আমি যখন যার মধ্যে যেটা পাবো সেই রেজাল্টটা লিখে রাখবো, তখনই আমি ফাইনালি তার রেজাল্টটা আমি পাবো। তো সেটা কিভাবে আমি বুঝাবো, তাহলে দেখেন প্রথমে আসি, আমরা সবাই একটু চিন্তা করি দেখি। হ্যাঁ, দেখেন প্রথমে আসলাম ফিফ 5-এ। ফিফ 5-এর কোনো রেজাল্ট কি আছে, কোনো রেজাল্ট নাই, কারণ অ্যালগোরিদম অনুযায়ী আমরা জানি শুধুমাত্র 0 আর 1-এর রেজাল্ট আছে। তার মানে ফিফ 5-এর কোনো রেজাল্ট নাই, তার মানে এই যে 5 নম্বর গড় যেটা যেভাবে আছে অপরিবর্তিতই থাকবে। তারপরে এইদিকে চলে আসি ফিফ 3-এরও কোনো রেজাল্ট নাই, তার মানে যেটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। তারপর আসি আমরা ফিব 1, এবার দেখি, তাইলে ফিব 1-এর রেজাল্ট আমাদের অলরেডি কি বলে, ফিব 1-এর রেজাল্ট আমরা জানি, কত জানি, ফিব 1-এর রেজাল্ট 1, ফিব 1-এর রেজাল্ট আমরা কত জানি, 1। তার মানে এই যে 1, এটার রেজাল্ট আমরা জানি অলরেডি কত, 1। তাহলে এটা আমরা কি করব, এই জিনিসটাকে আমরা মুছে দিব। এই যে -1 ভিতরে ছিল সেটাকে আমরা মুছে দিয়ে তার ভ্যালু আমি লিখে দিলাম কত, 1, বিকজ আমরা 1 পাইছি। আমার বক্সগুলো আর একটু বড় করা দরকার ছিল, তার ভ্যালু 1। এখন দেখেন আমি যদি বলি যে তাহলে আমরা কয়টা পর্যন্ত ভিজিট করলাম, মানে কয়টা পর্যন্ত ঘুরলাম, তাহলে আমরা এইটাকে ভিজিট করছি, কাজ হয় নাই, এটাকে, এই দুইটাকে ভিজিট করলাম, 3 নম্বরে ভিজিট করলাম, আমরা ফিব 1-এর মান পেয়ে গেলাম। ওকে ফাইন। তারপর আমরা আসি কয় নম্বরে, এর পরেরটাতে আসি, ফিব 0। ফিব 0-র মান আমরা কত জানি, 0 জানি, তার মানে আমরা কি ফিব 0-র মান পেয়ে গেলাম। তাহলে ফিব 0 গড়টা আমি আবার আপডেট করে দিই, তাহলে ফিব 0-র মান কত, -1 ছিল, এটা আপডেট হয়ে যাবে, কারণ আমরা তো এটার মানটা এখন পাইছি, তার মানে এটার মান কত, 0। হ্যাঁ, বুঝি নাই আবার না, ওকে ওকে ওকে, আমি আবার বুঝাচ্ছি একটু আমি একবার করি তারপর বলতেছি। ফিব 0 মান কত পাইলাম, 0, তার মানে এটা পর্যন্ত আমি ক্যালকুলেশন করছি, মানে ফিব 0 আমার ক্যালকুলেশন হয়েছে। এখন দেখি, এখন পাশে এলাম কত, ফিব 1, তার মানে ফিব 1 তো
ফিব ওয়ানের ঘরে যা দেখলাম -1 না, তার মানে ফিব ওয়ান আমাকে আর কল করার দরকার নাই। কেন করার দরকার নেই? কারণ এটার মান আমি অলরেডি জানি। তাহলে এটার মান কত? 1। সো এটাকে আমি আর কল করলাম না। তারপর আসি ফিব টুতে। এখন কি ফিব টু এর ঘরে যায় দেখলাম -1, তার মানে ফিব টুকে আমি কল করি নাই। সো ফিব টুকে আমাকে কাজ করতে হবে, কারণ এটা নতুন। ফিব টুকে কাজ করতে গেলাম, ফিব টুতে কাজ করতে যাইয়া আমি এই দুইটাকে যোগ করলাম 0 আর 1। ফিব টু এর মান কত হয়ে গেল এখন আমার 1। সো আমি ফিব টু আপডেট করে ফেললাম। ফিব টু আপডেট করার পরে ফিব টু এর মান আমি কত পাইলাম? ফিব টু এর মান অলরেডি পাইলাম আমি 1। তাহলে ফিব টু আসলো। এবার আসি ফিব থ্রিতে। ফিব থ্রিতে যা দেখলাম, হ্যাঁ ফিব ওয়ান আর ফিব টু এর মান অলরেডি আমার ঘরে আছে, কারণ ফিব ওয়ানের মান 1 ঘরে আছে, ফিব টু এর মান 1 আমার ঘরে অলরেডি আছে। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 1 1 2, মানে ফিব থ্রি মান আমি পেলাম কত? 2। তাহলে ফিব থ্রি মান আমি আপডেট করে দিলাম, এটা মান হয়ে গেল আমার 2। ফিব থ্রি মান আমি আপডেট করলাম, ফিব থ্রির মান হয়ে গেল আমার কত? 2। আচ্ছা, এবার আমি এখানে আসবো ফিব ফোর। সো ফিব ফোর এখনও আমার কাজ করা হয় নাই। সো ফিব ফোরে কাজ করতে হবে, মানে ফিব ফোরে আমাকে ঢুকতে হবে। আমি গেলাম। এখন দেখেন, এই যে ফিব টুতে আসছি, ফিব টু এর ঘরে যায় দেখলাম অলরেডি ফিব টু এর মান আমার আছে, অলরেডি আছে। তার মানে ফিব টু এর মান যেহেতু আছে, সো এই পর্যন্ত আমার খোঁজার কোনো দরকার নাই, কারণ ফিব টু এর মান অলরেডি ঘরে আছে। সো ফিব টু এর মান কত? 1। এখানে আসলাম ফিব থ্রিতে। ফিব থ্রিতে এসে দেখি ফিব থ্রির মানও আমার ঘরে অলরেডি এক্সিস্টিং আছে। তার মানে ফিব থ্রি থেকে এই পর্যন্ত আমার খোঁজার কোনো দরকার নাই, কারণ ফিব থ্রি মানই জানি। সো নিচেরগুলো ক্যালকুলেশন করলে তো তার মানই বেরোবে। সো তার মান খোঁজার আর কোনো আমার দরকার নাই। তার মান কত আমি পাইলাম? 2। তাহলে 2 আর 1 কত? ফিব ফোরের মান 2 আর 1 হয়ে গেল 3। তাহলে এই ঘরটা মুছে দিয়ে আমি আপডেট করে ফেললাম, আমার নতুন মান কত হয়ে গেল? 3। আমি আপডেট করে ফেললাম। তার মানে আমি খুঁজলাম কি? জাস্ট ফিব ফোর খুঁজছি, হয়ে গেল। এবার আসলাম ফিব ফাইভে। ফিব ফাইভে যায় দেখি তার মান নাই। তখন কি তার নিচে আছে কি ফিব থ্রি। ফিব থ্রি মান অলরেডি ঘরে আছে। ফিব ফোর, ফিব থ্রি মান কত? 2। ফিব ফোর তার মান অলরেডি ঘরে আছে, মানে কত? 3। তাহলে ফিব ফাইভ কত হলো? 3 2 3 2 5 হয়ে গেল। 3 2 5 হয়ে গেল। ফিব ফাইভের মান আমার হয়ে গেল 5। তার মানে দেখেন, এই যে আমি যেগুলোকে খুঁজি নাই, যেগুলোকে বাদ দিছি, সেগুলো ছাড়া আমি মাত্র কয়টা ভ্যালু খুঁজছি? 1 2 3 1 2 3 4 5 6। তাহলে আমি এই পদ্ধতিতে, ডাইনামিক প্রোগ্রামিংয়ের পদ্ধতিতে আমি টোটাল কয়টা ভ্যালু পাইছি? 6 কলেই আমি সব অ্যান্সারগুলোকে পেয়ে গেছি। তো এবার তাহলে আমি কি সুবিধা করলাম? জাস্ট আমি একটা ডাইনামিক অ্যারে রাখছি, একটা স্ট্যাটিক অ্যারে রাখছি। সেই অ্যারের ভিতরে প্রিভিয়াস ভ্যালুগুলোর মানকে আমি সেভ রাখছি। সেভ রাখার পরে পরবর্তীতে যখন ওই কলটা আমার সামনে আসছে, তখন আমি চেক করে দেখছি যে এই কলটা এই অ্যারের মধ্যে সেভ আছে কিনা, তার রেজাল্টটা যদি সেভ থাকে তাইলে আর ওই কলটাকে আমি অ্যাপ্রুভ করে নিয়ে জাস্ট রেজাল্টটা বসাই দিছি। তখন আমার কি হচ্ছে, বা ওই সাইটগুলোকে আমার খোঁজা লাগছে না, ডিরেক্টলি আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। সো এখন আমাকে বলেন কে বুঝেন নাই? তাহলে আমি আরেকবার বুঝাবো। কে বুঝেন নাই তাহলে আমি আরেকবার বুঝাবো প্লিজ। হ্যাঁ, আমি আপনাদের অ্যান্সার চাচ্ছি যে এখন আমাকে বলেন যে কে বুঝেন নাই, তাহলে আমি আরেকবার বুঝাবো। হ্যাঁ, একটু কমেন্ট করে বলেন যে কে বুঝেন নাই, তাহলে আমি আরেকবার বলছি ক্লিয়ারলি। সাইদুল ইসলাম সুমন, আপনি বুঝেছেন কি না? হ্যাঁ, হ্যাঁ, কে বুঝেন নাই একটু বলেন ভাই। কেউ না বুঝলে একটু তাড়াতাড়ি কমেন্ট করবেন, তাহলে আমি অনুপ্রেরণা পাই যে আমাকে আরেকবার বুঝাতে হবে। আরেকবার, ভেরি গুড রাফসানারা জিমি, থ্যাংক ইউ। আমি আরেকবার বুঝাচ্ছি। সো রিকার্সিভ ফর্মুলাতে আমাকে কিভাবে কাজ করতে হচ্ছে, যে প্রতিটা জিনিস নিয়ে রিকার্সিভ ফর্মুলাতে আমাকে প্রতিটা জিনিসের ক্যালকুলেশন করা লাগছে। দেখেন রিকার্সিভে কি হচ্ছে, ফিব থ্রি, হ্যাঁ ফিব থ্রি এখানে ক্যালকুলেশন করা লাগলেও আমাকে এখানে আবার ক্যালকুলেশন করা লাগতেছে, এখানে আবার ক্যালকুলেশন করা লাগতেছে। কেন লাগতেছে? রিকার্সিভ ফর্মুলা। তাইলে এক কাজ আমি দুইবার করতেছি বা অনেকবার করতেছি। যেমন ফিব থ্রি এখানে বের করলাম, এখানে বের করলাম। আচ্ছা, ফিব জিরোর কথাই ধরেন, ওয়ানের কথাই ধরেন, এখানে বের করলাম, এখানে 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 4 5 বার বের করতেছি।
কিন্তু আমি যদি ওই যে একটু আগে মৌরি না কার উদাহরণ জানি আমি দিলাম, উত্তম কুমার আর মৌরি, হ্যাঁ ইয়েস, মৌরির উদাহরণ দিয়েছিলাম। তো মৌরি কি করছিল, ভ্যালুটা সেভ রাখছিল। মৌরি যখন ভ্যালু সেভ রেখেছে তখন কিন্তু সে ওই ভ্যালুটাকে ব্যবহার করতে পারছিল। ভ্যালুটা ব্যবহার করার কারণে সেই জিনিসটা সে তাকে আরেকবার ক্যালকুলেশন করতে হয় নাই। সো ব্যাপারটা এরকম, আমরা যদি এরকম একটা মেমোরি রাখি, হ্যাঁ এরকম একটা মেমোরি রাখি যে 0 1 2 3 4 5, তো এই মেমোরির ঘরে যদি আমার -1 করে দিয়ে রাখি, -1 মানে এই ভ্যালুটা এখন আমি ক্যালকুলেশন করি নাই, -1 মানে ভ্যালুটা আমি ক্যালকুলেশন করি নাই। আচ্ছা, তখন দেখেন আমরা ফিব 1 যখন খুঁজতে যাবো ডিরেক্ট মান পেয়ে যাব। তো 1-এর ঘরে আমি 1 ভ্যালু আপডেট করে ফেললাম, এটাকে কেটে দিলাম আগেরটাকে। 0-এর ঘরে 0 আপডেট করে দিলাম, এটাকে কেটে দিলাম। এখন ফিব 2, এখন যখন ফিব 2 খুঁজতে আসলাম তখন কি সে 0 আর 1 যোগ করে তার মানটা হয়ে গেল 1। ফিব 2-তে আমি 1 আপডেট করে ফেললাম। এবার ফিব 3-তে যখন যাব তখন এই 1 আর এই 1 যোগ করে ফিব 3 মান হয়ে গেল আমার কত, এখানে 2। ফিব 3 মান হয়ে গেল 2। এখন যখন আমি এই সাইডে আসি ফিব 4, আমার কিছু নাই, কিন্তু নিচে আমরা দেখি ফিব 4 মানে কত, ফিব 2 মানে 2কে আবার 0 আর 1 বাইঙ্গা ক্যালকুলেশন করা লাগতেছে না। এই ফিব 2 এর মান অলরেডি আমার ডেটাবেজে বা আমার এর মধ্যে অলরেডি সেভ আছে। তার মানে ফিব 2 কত হইলো, ডাইরেক্ট আমি বসাই দিতে পারি যে ফিব 4 বাই, তোমার জন্য ডিরেক্টলি এত কষ্ট করা লাগবে না, আমার ফিব 2 এর মান আছে কত, ফিব 2 এর মান আছে আমার ডেটাবেজে, ফিব 2 এর মান আছে 1, আর ফিব 3 তোমারও ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, মানে এই অংশগুলো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কারণ ফিব 3 মান অলরেডি আমার ডেটাবেজে আছে কত 2। তার মানে 2 আর 1 যোগ করলে ফিব 4 এর মান হয়ে গেল আমার কত 3। তার মানে কষ্ট করার দরকার নেই, আপডেট করে ফেললাম। এখন যখন ফিব 5 আসছে তখন দেখেন ফিব 5 এর মান ইজিলি ফিব 3 আর ফিব 4 এই দুইটাকে ক্যালকুলেশন করে আমি 3 2 5 বসাই দিলাম। তার মানে কি সবগুলোকে আমাকে আবার ক্যালকুলেশন করা লাগলো না। এখন যদি উপরে ফিব 6 থাকতো তাইলে আবার ওই সাইডটা আমার ক্যালকুলেশন করা দরকার ছিল না। তার মানে টোটাল কয়টা কল করছি, একটু আগে আমি টিক চিহ্ন দিছি সেটা গুণে আমরা দেখলাম 6 কলে হয়ে গেছে। তার মানে আমার নাম্বার এন সমান ছিল কত 5, তাতে রিকারসিভ প্রবলেমে আমার লাগছে 15 কল। আর ইয়াতে ইয়াতে কি লাগছে, লিনিয়ার ডাইনামিক আমার লাগছে হলো 6 কল, মানে n+1 কল। সো টাইম কমপ্লেক্সিটি এখানে কত, এটাতে আমি জানি বিগ অফ 2n, আর এটাতে আমার টাইম কমপ্লেক্সিটি লাগছে হলো অনলি n+1, মানে বিগ অফ n মানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। সো আমি রিকারসিভের 2n কে কমাইয়া 0n এ নিয়ে আসছি। সো এই যে প্রসেসটা এটা কেন হয়েছে, কারণ আমি স্মরণ রাখছিলাম মানগুলো, এই যে এর মধ্যে মেমোরাইজেশন করেছি, মেমোরাইজেশন, এই যে এর মধ্যে আমি মানগুলোকে মেমোরাইজেশন করে রাখছি বা মুখস্থ করে রাখছি বা জিনিসগুলোকে আমি সেভ রাখছি, সেই সেভ থাকার কারণে আমার 2n থেকে কমে সেই রেজাল্টটা আমার হয়ে গেছে বিগ অফ n। তো এই যে 2n থেকে কমে যে বিগ অফ n হয়ে গেল, এইটাই অ্যাকচুয়ালি মেমোরাইজেশন। সো ডাইনামিক প্রোগ্রামিং আমি আপনাদেরকে যেগুলো পড়াইছি সেটা কি ছিল, যে বড় ডাটা থেকে আমার ছোট ডাটায় ছিল। হ্যাঁ আচ্ছা, ফিবোনাক্কি সিরিজ এটা আমার তাহলে কি অ্যাপ্রোচ রে ভাই, টপ ডাউন অ্যাপ্রোচ, তাই না? দেখেন 5 থেকে করতে করতে ছোটোতে আসছে, আর এখানে আমরা 0 থেকে ক্যালকুলেশন শুরু করছি না, তার মানে এটা হলো বটম আপ অ্যাপ্রোচ। এটাকে আমরা কি বলবো, বটম আপ অ্যাপ্রোচ। তাহলে রিকারশন প্রসেসটাকে কি করে, জাস্ট মেমোরাইজেশন করে এই ডিভাইড অ্যান্ড কনকার, রিকারশন কি ডিভাইড করতেছে না, এই ডিভাইডটাকে জাস্ট মেমোরাইজেশন করে আমি কতগুলো স্টেপকে কমায় ফেলছি। এই যে প্রসেস, এই যে স্মরণ রেখে যে কাজ করার প্রসেস বা একটা কিছুতে সেভ রেখে প্রিভিয়াস ডাটাগুলোকে যে কাজ করার প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো মেমোরাইজেশন, অ্যান্ড দিস ইজ কল্ড ডাইনামিক প্রোগ্রামিং। সো সবাই কি ডাইনামিক প্রোগ্রামিং বুঝেছি? সবাই বুঝলাম? তাহলে আমি আরেকটা উদাহরণ দিব। সবাই কি বুঝলাম ভাই? এভরিবডি এবার একটা অ্যান্সার দেই যে সবাই কি ডাইনামিক প্রবলেমটা বুঝছে কিনা।
ক্লিয়ার হয়েছি না? আচ্ছা, ওকে, ভেরি গুড, ইয়েস না, ভেরি ফাইন, ওকে। সো এখন দেখেন এই সিস্টেমটাকে যদি আমি লিনিয়ারলি বা টেবুলার ফর্মে করি, আচ্ছা, ইয়েস, হাসান মেহেদি 2n কমপ্লেক্সিটি কীভাবে আসলো সেটা আমি একটু পরে বোঝাবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন ইটারেটিভ মেথড, এই যে ইটারেটিভ মেথড এটার আরেকটা নাম হলো টেবুলার মেথড, টেবুলার মেথড। আচ্ছা, টেবুলার মেথড, আমি যদি টেবুলার মেথডে সলভ করি তাহলে দেখেন ইন্টিজার ফিব এন সেম জিনিসটা দেখেন, আমি যদি একটা অ্যারে করি এখানে আবার, যে এটা হলো আই, সরি এটা হলো এফ 0 1 2 3 4 5, এই জিনিসটাকে যদি আমি এখন এখানে নেই তাহলে দেখেন আমি এখানে এই লাইনে কিন্তু বলেই দিছি যে f0 মানে 0, 1 মানে 1, তাহলে আমি নিয়ে নিলাম কি 0 আর 1 অলরেডি নিয়ে নিলাম। এখন দেখেন পরের লাইনে কি করতেছে, i2 থেকে শুরু হয়েছে, মানে সে অ্যাকচুয়ালি শুরু করেছে এখান থেকে। যদি এখান থেকে শুরু করে তাহলে প্রথম ভ্যালুটা পাবো i-2, অর্থাৎ 2 - 2, মানে আমার এই ভ্যালুটা i-2 মানে কোথায় চলে আসবে, এই ভ্যালুটাতে নিয়ে আসবে, এই ভ্যালুটা এটা, আর i-1 মানে কত, এই ভ্যালুটা, এই দুইটাকে যোগ করে আমি এখানে বসাবো। তার মানে দেখেন 0 1 যোগ করলে কত হচ্ছে 1, তার মানে কি আগের দুইটা ডাটাকে সে মেমোরাইজ করছে, তাই না, মেমোরাইজ করে 1 রাখছে। পরবর্তীতে 3 নম্বর ডাটা এসে সে কি করলো, তার আগের দুইটাকে মেমোরাইজ করলো, একে একে 2, তার আগের দুইটাকে আবার মেমোরাইজ করলো, 2 এর আগে 3, আবার এই দুইটাকে মেমোরাইজ করে 3 2 5, অর্থাৎ সে প্রিভিয়াস স্টেপটাকে মেমোরাইজ করে সামনে আগাচ্ছে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা বলবো ইটারেটিভ মেথড, এই ফরম্যাটটাকে আমরা কি বলবো, ইটারেটিভ মেথড অথবা টেবুলার মেথড। সো এই টেবুলার মেথডের আমার কমপ্লেক্সিটি কত, অবশ্যই n। কেন n? কারণ আমরা দেখেন হিসাব করে দেখেন, এখানে যদি আমরা হিসাব করি এই যে 1 লুপ মানে সিঙ্গেল লুপের কত আসবে, nই আসবে। সো সো ব্যাপারটা আমার এরকমই আসবে, ঠিক আছে, যোগ করলে সবগুলো ফ্যাক্টর আমার বিগ অফ n আসবে। সো এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো লিনিয়ার অথবা টেবুলার মেথড। সো আমরা কি কি দেখলাম, যে ফিবোনাকি অ্যালগরিদমকে কি করে রিকার্সিভলি সাজানো যায়, কিন্তু রিকার্সিভলি আমরা অনেক বেশি কল পাচ্ছি, যেটা কমপ্লেক্সিটি 2n হচ্ছে। সো 2n হওয়ার কারণে আমরা কি পাচ্ছি, যে 2n হওয়ার কারণে অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি সেটা ডাইনামিকলি মেমোরাইজেশন করে ইউজ করি তখন এটার কমপ্লেক্সিটি চলে আসছে n+1। সো হুইচ ইজ বেটার, অবশ্যই ডাইনামিক প্রোগ্রামিং বেটার। কিন্তু যদি এটা আমরা ইটারেটিভ বা রিকার্সিভ ফর্মুলাতেও লিখি তাহলেও সেই জিনিসটা আমার কত চলে আসে, সেই জিনিসটা হলো আমার চলে আসে বিগ অফ n। সো এটা হলো আমার অবস্থা আর কি, হ্যাঁ। সো আমরা কীভাবে এটা কমপ্লেক্সিটি n আসছে সেই জিনিসটা এখন দেখব। তার আগে আপনারা বলেন যে ডাইনামিক প্রোগ্রামিংটা বুঝছেন কিনা এবং এই পর্যন্ত ক্লিয়ার কিনা।
হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার না? হ্যাঁ, ইটারমিডিয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এক্সাম্পল, রাইট, ইয়েস, এটা হলো ইটারেটিভ মেথডের এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি, আমরা কিভাবে তার টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি সেটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আমরা একটু দেখি, আমরা ওই মেথডটা আবার একটু লিখি। হ্যাঁ, ওই যে, হ্যাঁ, ইটারেটিভ আর রিকার্সিভের ডিফারেন্স তো বললামই। ইটারেটিভে এন কমপ্লেক্সিটি আর রিকার্সিভে আসতেছে 2 টু দি পাওয়ার n। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? যে ইটারেটিভে আসতেছে আমার এন, আর রিকার্সিভে আসতেছে 2 টু দি পাওয়ার n, এটা ডিফারেন্ট। সো আমরা যদি আবার লিখি ইন্টিজার ফিব n if n less than or equal to 1, return n, else return fib n minus 2 plus fib n minus 1। আচ্ছা, এখন আমার মেইন কমপ্লেক্সিটিটা কোথায়, মেইন কমপ্লেক্সিটিটা কোথায় বেরোচ্ছে? হ্যাঁ, সেটা যদি আমরা একটু চিন্তা করি, দেখবেন, একটু খেয়াল করেন, আমরা এরকম শিখছিলাম না কমপ্লেক্সিটি বের করা? তাহলে দেখেন এখানে কমপ্লেক্সিটি কত বেরোবে, এখানে ধরেন একবার বা দুইবার আসবে, তাই না? ইফের মধ্যে ধরেন ইফের মধ্যে একবার আসবে, হ্যাঁ, মনে করেন একবার আসবে, রিটার্ন একবার করলো। কিন্তু এইলসের মধ্যে কি কতবার আসবে? এইলসের মধ্যে যখন ঢুকবে তখন সে কি করবে, এইটা এন সংখ্যক সংখ্যার জন্য কাজ করবে, এটাও আমার কি এন সংখ্যক সংখ্যার জন্য কাজ করবে। তাহলে এটা কাজ করবে কতবার? এন মাইনাস 2 বার। এই জিনিসটা কাজ করবে কতবার? এন মাইনাস 1 বার। আর এই যে দুইটাকে আমার যোগ করতে হচ্ছে প্রতিবার একবার, সেটার জন্য কাজ করবে কতবার? একবার। তাহলে আমরা কি কি শিখছিলাম জানো টাইম কমপ্লেক্সিটিতে? ইফ ইলসের মধ্যে কাকে নিতে হবে? যে ইফ আর ইলসের মধ্যে যে ম্যাক্সিমাম কাজ করবে, যে ম্যাক্সিমাম কাজ করবে তাকেই নিতে হবে, তাই না? আমরা এটা যে শিখছিলাম যে ইফ আর ইলসের মধ্যে যে ম্যাক্সিমাম কাজ করবে তাকেই আমাদের নিতে হবে। ওকে, ফাইন। তাইলে এখান থেকে যদি আমরা পুরোটা টাইম কমপ্লেক্সিটি নেই, তাহলে আমি রিকার্সিভলি কি পাই? যে টি টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস পরেরটার জন্য টি টু দি পাওয়ার এন মাইনাস 2, আর যোগের জন্য 1, যোগের জন্য কত পাই? 1। মানে প্রথম এটার জন্য পাই এন মাইনাস 1, পরের এটার জন্য পাই এন মাইনাস 2, আর যে দুইটা যোগ করবে সেটার জন্য 1। কারণ কি, এই দুইটার মধ্যে আমার যে কোনো একটা নিতে হবে, তা কোনটা নিব? যেটা ম্যাক্সিমাম। তাহলে এখানে ম্যাক্সিমামকে বোঝাই যাচ্ছে, ম্যাক্সিমাম হলো আমার ইলস। সো এইটাকে নিলাম। হ্যাঁ, এই পর্যন্ত সবাই বুঝছেন? এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু বলেন। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো, আমরা এরকম লিখতে পারি না যে এন মাইনাস 1, হ্যাঁ, আর এন প্লাস 1, এন মাইনাস 1 আর এন মাইনাস 2, এই দুইটা একদম সিমিলার না, কাছাকাছি না? কেন কাছাকাছি? কারণ এই যে এইটা আমার ফিব এন মাইনাস 2 আর এটা ফিব এন প্লাস এন মাইনাস 1। এখন যদি ডাটাটা আমার অনেক বড় হয় বা ডাটাটা যদি ছোট হয়, এন মাইনাস ধরেন এরকম, ধরেন এন এর মান নিলাম আমি ধরেন 100, তাহলে একটা পাবো কি ফিব 99, আর একটা পাবো ফিব 98। সো এই দুইটা জিনিস আসলে খুব বেশি একটা ডিফারেন্স না, সেজন্য আমি এটা ধরতে পারি প্রায় সমান, দুইটা জিনিসকে প্রায় সমান ধরতে পারি। তাইলে আমি লিখতে পারি এন সমান সমান 2t n মাইনাস 1 প্লাস, এটা আমার কি কনস্ট্যান্ট, এটা হলো আমার কনস্ট্যান্ট, 1 1 থাকলে কি কনস্ট্যান্ট। সো এটাকে লিখতে পারি কনস্ট্যান্ট, বা এটাকে আমি কি লিখতে পারি? টি এন সমান সমান 2t n মাইনাস 1 প্লাস সি, একটা কনস্ট্যান্ট। সো সবাই এ পর্যন্ত বুঝেছি কিনা দেখি।
সবাই বুঝলাম? ইয়াস, উত্তম কুমার একটা ভালো কোশ্চেন করেছে। সে বলল যে ভাইয়া n-1 তো n-2 দুইটা কাছাকাছি, তাইলে আমরা কাছাকাছি লিখতে পারি না? আচ্ছা উত্তম কুমার, আমি n কেন লিখতে পারি না? কারণ দেখেন, আমার টাইম কমপ্লেক্সিটি আমি হিসাব করতেছি n দিয়ে, টাইম কমপ্লেক্সিটি হিসাব করতেছি n দিয়ে, আর যখন ডাটাটা আসতেছে সে আমার কিন্তু nই যাচ্ছে, বাট এখানে এসে কিন্তু n কমে যাচ্ছে। সো কমটাকে আমরা নিব কিন্তু বেশি নিতে পারবো না, মানে ব্যাপারটা হলো ফ্লোর ভ্যালুকে নিতে পারবো। দ্যাট ইজ হোয়াই n-1 আর n-2কে আমি ইকুইভ্যালেন্ট ধরে নিলাম, কিন্তু আমার ডাটার আইসেই তো বিয়োগ হয়ে যাচ্ছে, সো n তো পসিবলই না। সো n এর কম যারা আছে তাদেরকে আমি নিতে পারবো, তাই এটাকে n ধরা পসিবল না। কেন পসিবল না? কারণ যখন ডাটাটা যাচ্ছে তখন ডাটাটা কিন্তু ফিব n-2 আর একটা n-1 ভাগ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম হচ্ছে যে n-2 ভাগ হয়ে যাচ্ছে, n-1 ভাগ হয়ে যাচ্ছে। সো টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করতে আমি এখান থেকে, এটা তো আর কমপ্লেক্সিটির মধ্যে আসে না, কারণ সে তো আমার রিয়েল ডাটা। কাজ শুরু হয়েছে থেকে, কাজ শুরু হয়েছে আমার এখান থেকে, কাজ এখান থেকে শুরু হয়েছে। কাজ যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই দুইটাকে আমি ক্যালকুলেশন করলাম। সো এই পার্টে আমি যা ভ্যালু পাবো আর এই পার্টে যা ভ্যালু পাবো দুইটার মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। যেহেতু খুব একটা পার্থক্য নাই, তাই n-2কে আমি n-1 ধরে নিলাম এবং সেটাকে আমি n-1 দিয়ে ক্যালকুলেশন করতেছি আর কি। এই হলো উত্তম কুমার আপনার আপনার কাহিনী আর কি, হ্যাঁ আপনাকে যেটা বললাম। আচ্ছা, এখন সবাইকে এটা বুঝছেন যে 2t n-1 প্লাস সি কীভাবে বেরোইলো? হ্যাঁ, এখন যদি আমি এটাকে নিয়ে ক্যালকুলেশন করি, আপার বন্ড। আপার বন্ড মানে কি? আপার বন্ড মানে বেশি কমপ্লেক্সিটি কত দিবে, মানে সর্বোচ্চ কমপ্লেক্সিটি কত দিবে, এটাকে বলে আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড আমি কি পাইলাম? tn সমান 2t n-1 প্লাস সি। আচ্ছা, n-1 প্লাস সি। এখন সবাই আমাকে বলেন তো পরের ডাইনটা কি হবে, পরের বাঘটা কি হবে? 2t n-1 প্লাস সি পাইলাম, তাহলে পরের বাঘটা কি? অর্ধেক কমবে না? তাহলে কি হবে? 2 ইন্টু 2t n-2 প্লাস সি, আর হলো এই সিটা হলো আমার এখানে প্লাস সি। তাহলে আমি কত পাবো? 4t n-2 প্লাস 2c প্লাস সি, তার মানে পাবো 4t n-2 প্লাস 3c। দেখেন তো বুঝছেন কিনা? এই পর্যন্ত না বুঝলে আমি বলবো। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত কেমনে হলো? আমি যদি আবার আপনাকে বুঝাই যে আমার তো এটা ছিল মেইন মানে সমীকরণ 1। সমীকরণ 2তে কি হলো? এক স্টেপ নিচে নামলাম, তাইলে এক স্টেপ নিচে নামলে সূত্রের 2 তো থাকবেই, আর এই টিটা কি হবে? 2t হয়ে যাবে, আর এই যে n-1 সেটা এক স্টেপ নিচে নামলে কি হবে? n-2 হয়ে যাবে, প্লাস তার জন্য যে কনস্ট্যান্ট সেটা থাকবে প্লাস সি। ব্যাপারটা হলো এরকম আর কি। হ্যাঁ, ব্যাপারটা কি বুঝছেন? এই 2 নম্বর লাইনটা কি বুঝছেন সবাই? একটু কমেন্ট করবেন যে 2 নম্বর লাইনটা বুঝছেন কিনা। না বুঝলে আমি 2 নম্বর লাইনটা আর একটু করে দেখাচ্ছি। বুঝি নাই ভাই। হ্যাঁ, সামি সাদিয়া ইসলাম সামি, আমরা দেখি সাদিয়া ইসলাম সামি বুঝে নাই। তো দেখেন, হ্যাঁ, tn-1 পরের স্টেপে এটা কি রিকারশন, এটা কি হবে? এরকম হবে না? tn-2 tn-2 মানে সে তো ভাইগা আমার দুইটা কল হবে, তাই না? সে তো দুইটা কল হবে, tn-2 n-2। তাহলে এখানে আমি কত পাইছি রে ভাই? দুইটারে যদি আমি সেম ধরি, সরি এটা হবে n-3, হ্যাঁ n-2, এটা হবে n-3। দুইটাকে যদি আমি সেম ধরি যে n-2 সিমিলার টু n-3, তাহলে আমি এখানে কত পাই? 2t n-2 পাই, আর যোগের জন্য +1 মানে এটা আবার সি। তাহলে কি পেলাম? tn-1 সমান সমান আমি পেলাম কি? 2t n-2 প্লাস সি পাইলাম, এটা মানে আমি এটা পাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই জিনিসটা যদি আমি এখানে বসাই, আমি আবার মুছে ফেলি,
আমি আবার মুছি, আমি যদি আবার মুছে এখানে বসাই তাহলে কি পাবো, টু, এটাকে যদি আমি ভাইঙা ভাইঙা বুঝাই, হ্যাঁ, এন মাইনাস ওয়ান প্লাস সি, এরকম যদি বুঝাই তাহলে কত পাই, টু এন মাইনাস ওয়ানের মান কী পেলাম, টু টি এন মাইনাস টু প্লাস সি, আর আগের সি, তাহলে আমরা কত পাবো, ফোর টি এন মাইনাস টু প্লাস টু সি প্লাস সি, তারপরে পাবো ফোর টি এন মাইনাস টু প্লাস থ্রি সি। এইবার বুঝছি সবাই সাবস্টিটিউশন মেথড, ভেরি গুড ভেরি গুড। মেহেদি, ইয়েস থ্যাংক ইউ ভাই, সাবস্টিটিউশন মেথড। সো আমরা কি এই পর্যন্ত বুঝলাম কি না একটু দেখি, সবাই বুঝছে এবার, কে যেন বুঝে নাই, ইসরাত জাহান মৌরি আপু, সাদিয়া ইসলাম সামি আপু, উত্তম কুমার, এবার বুঝলাম যে কোত্থেকে আসছে এই ইকুয়েশনটা, পরের ইকুয়েশনটা কোত্থেকে আসছে, হ্যাঁ পরের ইকুয়েশনটা কোত্থেকে আসছে বুঝছি। মৌরি অ্যান্সার দেন, সাদিয়া আপু সামি আপু অ্যান্সার দেন, বুঝলেন কি না? আচ্ছা ভেরি গুড। এবার দেখেন, এবার আমরা এটাকে মুছে ফেলি, হ্যাঁ ইয়েস। এবার টি এন মাইনাস টু এর জন্য যদি করি তাহলে কি হয়, টি এন মাইনাস টু, এখান থেকে আমরা কি পাবো, টি এন মাইনাস টু টি এন মাইনাস থ্রি, তাহলে এন মাইনাস টু ইকুইভ্যালেন্ট অফ এন মাইনাস থ্রি, তার মানে কি হবে, টু টি এন মাইনাস টু, আর যোগের জন্য প্লাস সি, যোগের জন্য সরি সরি সরি, এটা তো থ্রি হবে, থ্রি, এটা হবে ফোর, তাহলে এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর, তাহলে টু টি এন মাইনাস থ্রি, টু টি এন মাইনাস থ্রি প্লাস সি। তাহলে দেখেন এখানে যদি বসাই, আমি যদি এখান থেকে আবার এখানে আসি তাহলে পাবো ফোর টি এন মাইনাস টু এর জন্য পাবো টু টি এন মাইনাস থ্রি প্লাস সি, আর ওখানে আমার আগে ছিল থ্রি সি, তাহলে কি পাবো, এইট টি এন মাইনাস থ্রি প্লাস ফোর সি প্লাস থ্রি সি, তাহলে কি পাইলাম, এইট টি এন মাইনাস থ্রি প্লাস সেভেন সি, প্লাস সেভেন সি পাইলাম। এবার বুঝছেন এ পর্যন্ত স্টেপ থ্রি, তাহলে আমরা এটা নিয়ে নিব স্টেপ টু, আর এটা হলো আমার স্টেপ থ্রি। এখন দেখেন, দেখেন তো ওয়ান টু থ্রি অ্যানালাইসিস করলে আমি প্রথমে পাই টু এর পাওয়ার, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, এটা মানে অ্যাকচুয়ালি কি, টু টু দি পাওয়ার টু টি এন মাইনাস টু প্লাস টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ব্র্যাকেট সি, আর এখানে কি পাই, টু কিউব টি এন মাইনাস থ্রি প্লাস টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান সি, এরকম একটা সিরিয়াল পাই। তাহলে ডট 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 দিলে, আমি একটু স্ক্রিনটা ছোট করি কারণ আমাদের একটু লেখা বেশি লাগবে এখানে, ডট 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 দিলে আমরা কি পাই রে ভাই, আমরা পাই টু টু দি পাওয়ার কে টি এন মাইনাস কে প্লাস টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু সি। এইবার বলেন সবাই বুঝছেন কি না ভাইয়েরা আমার, সবাই বুঝছেন কিনা একটু বলেন, এই লাইন পর্যন্ত বুঝছেন কিনা, লাইন ফোর, লাইন ফোর বুঝছেন কিনা একটু বলেন, মৌরি, জালালউদ্দিন, অনন্যা কুণ্ড, উত্তম কুমার, যে লাইন ফোর পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু বলেন, লাইন ফোর, লাইন ফোর বুঝছেন কিনা, ইয়েস ইয়েস, শারমিন সুলতানা থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তম কুমার, জামাল উদ্দিন, সাদিয়া সামি, তোফায়েল আহমেদ, ইয়েস ভেরি গুড। তাইলে আমরা সাবস্টিটিউশন মেথড অনুযায়ী লাইন ফোর বুঝলাম। এখন আমরা খেলায় আসি, হ্যাঁ মেইন খেলায়। মেইন খেলাটা কোথায়, এই যে টি এন মাইনাস কে, এই যে এই জিনিসটা ছোট হইতে হইতে একদম লাস্টে কি ফিবোনাক্কিতে আমরা কি দেখছি, টি জিরোতে চলে আসে না মানটা, টি জিরোতে চলে আসে না লাস্টে, সবার লাস্টে, তাহলে এন মাইনাস কে কমতে কমতে কোথায় চলে আসবে, জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, লেট এন মাইনাস কে সমান সমান জিরো, এন সমান সমান কে, তাহলে কে এর মান তো আমরা বসাইছি, তার মানে এটাকে রিপ্লেস করতে হবে এন দিয়ে,
তাহলে আমরা কি পাবো এখানে 2n t0 প্লাস 2n মাইনাস 1 ইন্টু সি, এটা পাইলাম, এটা পাইলাম। তাইলে এখন আমরা আসি, এটা মানে আমার কি টি এন, তাহলে টি টু দি পাওয়ার 0 মানে কত, টি 0 মানে কত 1, তাহলে কত পাবো আমরা জানি t0 t1 সমান 1। আচ্ছা, তাহলে কি জানি 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n সি মাইনাস সি, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলে কি হয় 1 প্লাস সি মাইনাস সি, তাহলে 2 টু দি পাওয়ার n 1 প্লাস সি মানে কি কনস্ট্যান্ট, সি মাইনাস সি, সো কনস্ট্যান্ট ইন্টু 2 টু দি পাওয়ার n মানে কি 2 টু দি পাওয়ার n মাইনাস সি, সো কমপ্লেক্সিটি কত বিগ অফ 2 টু দি পাওয়ার n মানে tn প্রফেশনাল টু 2 টু দি পাওয়ার n, দিস ইজ কল্ড আপার বন্ড। এটাকে আমরা কি বলবো আপার বন্ড বলবো। ওকে, সো মাই ডিয়ার অল স্টুডেন্ট, অল ভাইয়েরা আপুরা, আমরা কি বুঝলাম এ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ সুমিত বলো। না না বলো। হ্যাঁ আচ্ছা, একটু 15 মিনিট পরে ফোন দিও তো, আমি একটু ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ আচ্ছা, ক্লাস নিচ্ছি আর কি, একটু 15 মিনিট পরে ফোন দাও। হ্যাঁ, মেইলে মেইলে লাগবে সফট কপি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। সো আমরা কি বুঝলাম এ পর্যন্ত? এ পর্যন্ত আমরা বুঝলাম? হ্যাঁ, সবাই ক্লিয়ার না ভাই? তাহলে আমরা দেখেন কি পাইলাম, তাহলে রিকারশানে কি পেলাম, রিকারশানে ফিবোনাকি পাইলাম বিগ অফ 2 টু দি পাওয়ার n, আর ডাইনামিকে পাইলাম অনলি বিগ অফ n। সো কোনটা ভালো, ডাইনামিক না রিকারশন, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে? অবশ্যই ডাইনামিক ভালো হবে। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝি, আমরা সবাই জানি। আচ্ছা, সো আমরা তাহলে ডাইনামিক প্রোগ্রামিংটা কি সবাই ক্লিয়ার হয়েছি, যে ডাইনামিক প্রোগ্রামিংয়ের প্রসেসটা কি, রিকারশনের কি প্রসেস ছিল, বা কিভাবে জিনিসগুলোকে সলভ করে, সাবস্টিটিউশন মেথডে কি করে বের করে। আমি কিন্তু বুয়েট স্ট্যান্ডার্ড পড়াইছি আপনাদেরকে এই পড়াগুলো অ্যালগোরিদম। হ্যাঁ, কারণ বুয়েটে না এই ধরনের প্রবলেমই বেশি দেয়। সো আপনারা যদি এগুলো একটু না বুঝে পড়েন তাইলে কিন্তু পারবেন না। হ্যাঁ, একটু বুঝে বুঝে পড়তে হবে আর কি, একটু বুঝে বুঝে করলে আমরা সবাই পারবো। হ্যাঁ, আচ্ছা, লেকচার 3 কি বুঝছিলেন সবাই? ওই যে ক্রুশকাল, প্রিমস অ্যালগোরিদম, গ্রিডি অ্যালগোরিদম কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। সো আপনারা কি গ্রিডি অ্যালগোরিদমটা কি বুঝছিলেন? ন্যাপস্যাক প্রবলেম, ন্যাপস্যাক পরীক্ষা অনেকবার আসে। হ্যাঁ, হফম্যান কোডিং এগুলো কি বুঝছিলেন লাস্ট ক্লাসে, যেটা আমি ভিডিওটা আপলোড করে দিছিলাম, যে আমার অসুস্থতার কারণে সেদিন কথা বলতে পারতেছিলাম না। সো আমি যদি পড়াই তাহলে খুব সমস্যায় পড়ে যেতাম। হ্যাঁ, বুয়েট প্যাটার্ন ডিফিকাল্ট না, সহজই ভাই, আপনাকে বুঝে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা
কিছু প্রবলেম সলভ করব 5-7 মিনিট। সো আমরা সবাই একটু খেয়াল করি বোর্ডের দিকে। ও মা, নষ্ট হয়ে গেল দেখি। আচ্ছা, একটু খেয়াল করব। আমরা গ্রিডি, ডিভাইড অ্যান্ড কনকার, গ্রিডি আর এই দুটো জিনিসকে দেখেছিলাম। সো আমি ক্লাউড আইটি বই থেকে কিছু স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে, যেগুলো আপনারা এখন পড়বেন। হ্যাঁ, এখনও দেখিনি না? দেখেননি কেন? দেখতে তো আপনাকে হবেই। সো আমরা একটু দেখি, আমরা একটু গ্রিডি আর ডাইনামিক প্রোগ্রামিংয়ের ডিফারেন্টটা দেখব। সেটা হলো যে ডাইনামিক প্রোগ্রামিং ইজ অবটেইন দ্য অপটিমাল সলিউশন, আর গ্রিডি মেথড ইউজ টু গেট দ্য অপটিমাল সলিউশন। হ্যাঁ, আমি যদি একটা উদাহরণ দিই গ্রিডি মেথডের, আমি যদি বলি যে আমি কাকে দেখতে পাচ্ছি, সুমি আপুকে দেখতে পাচ্ছি, আমি ধরে নেই সুমি আপুদের বাসা কুমিল্লা। হ্যাঁ, লোয়ার বাউন্ড দেখাবেন না? লোয়ার বাউন্ড তো দেখানো দরকার ছিল। সামি আপু, লোয়ার বাউন্ড তো দেখানো দরকার ছিল। লোয়ার বাউন্ড তো অনেক সহজ আপু, নিজেই পারবেন। তারপরও আচ্ছা, লোয়ার বাউন্ডটা একটু দেখাই। হ্যাঁ, সো এটা একটু বুঝাই নেই, তারপর লোয়ার বাউন্ডটা দেখাই। সামি আপু বললো এবং আমারও দেখানো উচিত। সো গ্রিডি হলো অপটিমাল সলিউশন। হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং chose every step, each step, but chose many depends on the solution sub problem। আর এটা কি অ্যাট বেস্ট সলিউশন আমরা করি। এক্সাম্পল, এটা ন্যাপস্যাক আর এটা হলো শুধু ন্যাপস্যাক। হ্যাঁ, এটাকে আমরা বলবো শুধু ন্যাপস্যাকটা বলবো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আর কি, ফ্র্যাকশনাল। এই ব্যাপারটা হলো আমার গ্রিডি আর ডাইনামিকের মধ্যে পার্থক্য। আচ্ছা, সো সাদিয়া ইসলাম সামি আপুর কথায় আমার মনে পড়লো যে লোয়ার বাউন্ডটা দেখানো আসলে ইম্পর্টেন্ট ছিল, আমি দেখাই নাই। হ্যাঁ, সো আমি একটু লোয়ার বাউন্ডটা দেখাই। হ্যাঁ, আচ্ছা, সো আমরা একটু ফিবোনাক্সি লোয়ার বাউন্ডটা দেখাই, একটু 2 মিনিট লাগবে। ফিবোনাক্সি লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড। হ্যাঁ, অ্যালগোরিদম 3 তো ইন্টারাপ্ট না, ওটা তো ভিডিও ডিরেক্ট দিয়ে ফেলছিলাম। দেখেন, টি এন আমাদের ছিল কি Tn-1, Tn-2 প্লাস সি। সো আমি এখানে এভাবে ম্যাচ করাবো যে Tn-2, n-2 Tn-1 এর ইকুইভ্যালেন্ট। সো এটাতে আমি Tn-1 নিছিলাম, এটাতে লোয়ার বাউন্ড মানে কি, লোয়ার বাউন্ডটা নিব, লোয়ার বাউন্ড মানে ছোটটা নিব। সো n-2 প্লাস সি নিলাম। হ্যাঁ, n-2 প্লাস সি নিলাম। তাহলে দেখেন, Tn এটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো Tn-1, Tn-2। আমি এই দিক নিয়ে ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, এই দিক নিয়ে, তাহলে Tn-2 পাইলাম। আচ্ছা, এটা আমার সমীকরণ 1। 2 নম্বর সমীকরণে কী পাবো যদি এটাকে ভাঙি, তাহলে Tn-3 আর Tn-4। আমি কিন্তু লোয়ার বাউন্ডটা নিব, লোয়ার বাউন্ড। হ্যাঁ, যেটা ছোটোটা, মানে ছোটোটার জন্য টাইম কমপ্লেক্সিটি কী হয়, যেটা একটা কম আছে সেইটার জন্য কী হয়, এটা কী হবে তাহলে Tn-5, এটা হবে Tn-6। আমি কিন্তু এটাকে নিয়ে করবো। হ্যাঁ, লোয়ার বাউন্ডটাকে নিয়ে করব। তাহলে এখানে কি পাবো, তাহলে n-2 এটাকে যদি করি তাহলে আমি এইটা পাবো, তাই না? এটা পাবো মানে কি, এরকম 2Tn-4 প্লাস সি। তাহলে এখানে বসাই 2Tn-4 প্লাস সি প্লাস আগের সি। তাহলে কি পাবো, 4Tn-4 প্লাস 2c প্লাস সি, অর্থাৎ 4Tn-4 প্লাস 3c। তাহলে পরেরটা কত পাবো রে ভাই? পরেরটা অটোমেটিক বসানো যায়, 8Tn-6 প্লাস 7c। তারপরটা পাবো 16Tn-8 প্লাস 15c। এরকম পাই, তাই না? তাই এরকম পাইলে কি পাবো, ফাইনালি Tn, কালো কালিতে লিখি, 2k T
n minus 2k plus 2 to the k minus 1c. আচ্ছা, let n minus 2k সমান সমান 0, so k সমান সমান n by 2, এখান থেকে কি পাই, tn সমান সমান 2 to the power n by 2 t0 plus n by 2 minus 1 c, 2n by 2 plus 2n by 2 c minus c, 2n by 2 common নিলে 1 plus c minus c, so t proportional to 2 to the power n by 2, this is lower bound. দেখেন তো কোন জায়গায় বুঝেন নাই, সবারই বুঝার কথা, লোয়ার বাউন্ডটা সবারই বুঝার কথা। একটাতে আমি আপার বাউন্ড মানে ম্যাক্সিমামটা ধরছি টি এন প্লাস ওয়ান, আর একটাতে ওই সাইডটা লোয়ার বাউন্ড ওইটাকে ধরছি। তাহলে এখন দেখেন সবাই বুঝছেন কিনা, সবাই বুঝছেন কিনা? কাল নেক্সট ক্লাসে আমি পুরো একটা অ্যালগরিদমের লিস্ট দিব যেগুলো ঠাটাস্থ মুখস্থ পড়বেন আপনারা সবাই, মানে ঠাটাস্থ মুখস্থ বলতে বোঝাচ্ছি ভালো করে শিখে মিখে খুব সুন্দর করে বুঝে বুঝে শিখবেন। হ্যাঁ, বুঝছেন না? সামি আপু, সাদিয়া ইসলাম সামি, আপনার জন্য আমার মনে ছিল না লোয়ার বাউন্ডটা, তা আপনি মনে করে দিলেন, পরে দেখাই দিলাম। এই হলো আমাদের লোয়ার বাউন্ড। হ্যাঁ, কারো মনে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে আর কি। হ্যাঁ, ক্লাউড আইটি বই থেকে কিছু কোশ্চেন নিয়ে আসবো, দেখি কে পারবে। বুঝছি না। হ্যাঁ, আমি লিস্ট দিব, অস্থির হওয়ার কিছু নাই, লিস্ট দিব। আমি আপনাদের জন্য একটা সাইটও ডেভেলপমেন্ট করছি অনেক সুন্দর করে, যাতে সবাই ওটার মধ্যে ডেলি এক্সাম দিতে পারেন, যা পড়বেন সেইটা অনুযায়ী প্রত্যেক দিনের এমসিকিউ পরীক্ষা ওখানে দিতে পারেন। এটার অ্যান্সার বলেন, দেখি কে পারে। এটার অ্যান্সার বলবেন সবাই। হ্যাঁ, সো এটার অ্যান্সার কি হবে, কে পারে দেখি। কেউ না পারলে অ্যাটলিস্ট দুইটা একটা পারলেও বললেন যে আমি এটা পারি এটা পারি। 1 2 3 একটা পারেন না? রাকিব এইচআর একটা হইছে। দেখেন এগুলো কিন্তু সহজ। আর কেউ নাই? A2 না না, মার্কশট কি প্রশ্নই ওঠে না। ওয়াহিদ বিন আজাদ, আমি নিজে পড়াইছি যে মার্কশট ডিভাইড অ্যান্ড কনকার ভাইঙ্গা দেখাইছি, দেখাইছি। A3B2 হফম্যান গ্রিডি, ভেরি গুড উত্তম কুমার। ওকে, আচ্ছা, সো আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি।
টাইপিং মিস্টেক না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যান্সারটা কি? মার্শাল হলো ডিভাইড অ্যান্ড কনকার আমরা শিখেছি। হফম্যান গ্রিডি অ্যাপ্রোচ, এটা আমি শিখাবো আপনাদেরকে, হ্যাঁ। আমি আরেকটা ক্লাস নিব অ্যালগোরিদমের, আমার শেষ হয়নি অ্যালগোরিদম। সাবসেট প্রবলেম, ব্যাক ট্র্যাকিং, সাবসেট প্রবলেম হলো কি ব্যাক ট্র্যাকিং, আর অপটিমাম পলিগন হলো ডাইনামিক প্রোগ্রামিং, হ্যাঁ। আচ্ছা, আমি বিএফএস, ডিএফএস, তারপরে হফম্যান, হফম্যান, তারপরে আপনার ওখানে হলো কয়েকটা গ্রাফ, এগুলো নিয়ে একটা ক্লাস নিব, একটা ক্লাস নিব, হ্যাঁ। নেক্সট ক্লাস অ্যালগোরিদমের 5টা ক্লাস লাগবে, শেষও নেই অ্যালগোরিদম। সো 5টা ক্লাস পড়ার পরে আপনারা আরও পড়বেন, হ্যাঁ। অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো পড়বেন। অ্যান্ড দ্যাট তারপরে আমরা চলে যাব অ্যালগোরিদমের পরে আমরা কয়েকটা জিনিস পড়াবো, হ্যাঁ। সাইদুল ইসলাম সুমন, ইম্পর্ট্যান্ট টপিকগুলো লিস্ট তো আমি ক্লাউড আইটি বইয়ের 1 থেকে 5 পৃষ্ঠার মধ্যে দিয়েই দিছি। আপনাদেরকে আমি বারবার একটা কথা কয়বার বলবো, ক্লাউড আইটি বইয়ের 1 থেকে 5 পৃষ্ঠার মধ্যে যেই ইম্পর্ট্যান্ট টপিক আছে সেই টপিক ধরে ধরে শেষ করে ফেলবেন, তাইলে আর ঝামেলা নাই, ঠিক আছে। এই হলো কাহিনী। আচ্ছা, তো রাত অনেক হয়ে গেছে, সবাইকে শুভরাত্রি। নেক্সট ক্লাস আমি জানাই দিব, একদিন পরপরই ক্লাস হবে, সবাই এটা ধরে ধরে আগাবেন। সো যদি কোনো সমস্যা হয় তাহলে ওই দিন আমি ক্লাস না নিয়ে পরের দিন নিব আর কি, হ্যাঁ। আচ্ছা, আর যা পড়াইছে এগুলো পড়বেন। বি র্যাবের এক্সাম নিয়ে আসলে ONEM যেটা এক্সামটা, ওই পরীক্ষা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই, ওগুলো ত্রিপলি বেস্ট এক্সাম হবে। সো আপনারা আল্লাহ রাস্তায় পরীক্ষা দেন। তবে আইটি আর এপি এক্সামের সময় আমি আপনাদেরকে খুব ভালো করে বলবো। তবে এখন যা পড়াচ্ছি সেগুলো পড়েন। আর ONEM-এ আমার মনে হচ্ছে সার্কিট বেশি আসবে অনেকটা। ডিজাস্ট্রা 3 নম্বর ক্লাসে পড়াইছি, অ্যালগোরিদম 3 ক্লাসে দেখে নেবেন সুমি আপু। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো বি র্যাবের যেই কোশ্চেন প্যাটার্ন ONEM-তে আপনাদের যে BTCL এর মতো হবে আর কি, যে সার্কিট মার্কিট হাবিজাবি বা ডায়োড টায়োড রেজিস্টার এগুলো দিবে, হ্যাঁ। আর আইটি আর এপির জন্য ডেট দিলে আমি সাজেশন দিব। আপাতত আমি যা পড়াচ্ছি তাই খুব ভালো করে পড়েন, তাইলে আপনাদের হয়ে যাবে আশা করি। সো এই হলো কাহিনী। আপনারা আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইম্পর্টেন্ট টপিক কী কী পড়বেন, ক্লাউড আইটি বইয়ের 1 থেকে 5 পৃষ্ঠায় একটা সিলেবাস বানিয়েছি, সেটা আমি অনেক দিনের কর্মের ফল বা অনেক দিন চিন্তা করে বানানো হয়েছে আর কি ওই টপিক, হ্যাঁ। সো ওই টপিকগুলো বিগত বছরের সব প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো, ওগুলো ধরে পড়লে আপনি টিকবেন, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ক্লাসের জন্য শুভকামনা, এবং আমরা আরও পড়াবো, হ্যাঁ। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। ভিডিও দেখলেই হবে 3 নং ক্লাসের, হ্যাঁ। হ্যাঁ, বিরেপ নিয়ে মুছে দিছি, আমি ভাবছিলাম ওইটা আইটি এক্সাম, বুঝছেন, ওইটা যে OND সেটা আমি জানি না আসলে। সো থ্যাংক ইউ। আমি ভিডিও দেখলেই হবে 3 নম্বর ক্লাসের, হ্যাঁ।